আমি যখন জেলে ছিলাম সেই সময় একদিন শুনলাম যে নারায়ণগঞ্জের ৭ খুনের অভিযুক্ত ৩ জন অফিসারের মধ্যে একজন আমি যে জেলে ছিলাম সেই জেলে উপস্থিত হয়েছে। আমরা জানি যে ওটা প্রধান যিনি আসামি ছিলেন তার নাম ছিল লেফটেন্যান্ট কর্নেল সাঈদ, এবং সাঈদের কথা আমি শুনেছিলাম সে অনেকটা পরবর্তীতে মানুষ খুন করতে করতে একটা সাইকোতে পরিণত হয়েছিল এবং সে একা নাকি ১০০-র অধিক মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছিল। তো এটা শুনবার পর থেকেই আমার তাদের প্রতি খুবই বিরক্তি বোধ করছিলাম আমি। তো আমি যে জেলে ছিলাম সেই জেলে আমি সৌভাগ্যবশত ডিভিশন পেয়েছিলাম এবং তারাও ডিভিশনে এসেছিল। তো ডিভিশনে আমাদের নিয়ম ছিল আমরা 3 বেলা একসঙ্গে খেতাম। তো ওরা আসার পরে আমি জেল কর্তৃপক্ষকে বললাম যে আজ থেকে আমি এদের এই গণহত্যাকারীদের সাথে একসাথে খাবো না এবং আমার খাবার আমার ঘরে পৌঁছে দিতে হবে, অথবা এদেরকে এই জেল থেকে সরিয়ে দিতে হবে, যেটা আপনাদের নিয়মের মধ্যে পড়ে, এটা আপনারা করবেন, এই দুটোর মধ্যে একটা। তো এটা একটা ঘটনার উল্লেখ করলাম যে সবগুলো ইয়াং ছেলে ছিল, 3 জনই, একজন সেনাবাহিনীর, একজন নৌবাহিনীর, একজন বিমান বাহিনীর, এবং তারা প্রত্যেকে হত্যাকারীতে পরিণত হয়েছে। দ্বিতীয় যে ঘটনাটা বলতে চাই সেটা হলো যে অনেকগুলো জেনারেলের নাম আজমি ইতিমধ্যে উচ্চারণ করেছে, আমি সবার নাম বলছি না। 2-1টি নাম আমরা যদি বলি, জেনারেল আকবর কিংবা জেনারেল এখন যিনি অ্যারেস্ট হয়ে আছেন, যার বিচার চলছে, যিনি র্যাবে ছিলেন, জিয়াউল হাসান, জেনারেল জিয়াউল হাসান। জেনারেল করেছে তো তাদেরকে, না বলে, আমি না বললে তো বলার মালিক না, আপনাদের সেনাবাহিনী তাদেরকে জেনারেল বানিয়েছে। তো আমরা তো সিভিলিয়ান, আমরা তো আপনারা যেটা বলেন আমরা সেটাই বলবো। যাই হোক, আমার কথাটা হলো যে এরা যে ধরনের অন্যায় করেছে, যে ধরনের জুলুম করেছে, যে ধরনের দুর্নীতি করেছে, এবং আজকে আমার দেশ পত্রিকা, আমি জানি না সকাল থেকে আপনারা কেউ পড়েছেন কিনা, আজকে পত্রিকার লিড নিউজ হয়েছে এরকম একজন জেনারেল মুজিব, তাকে নিয়ে, যে এখন পলাতক, সে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো যে সেনাবাহিনীতে কি এমন হলো যে এতগুলো সেনা অফিসার, এই জাতীয় চরিত্রের সেনা অফিসার তৈরি হলো? হোয়াট ওয়াজ ফান্ডামেন্টালি রং আপনাদের সেনাবাহিনীর ভেতরে? এটা শুধু সরকারকে দায়ী করে বা রাজনীতিবিদদের দায়ী করে আপনারা দায় এড়াতে পারবেন না। লেটস ফেস দ্য ট্রুথ, যে সেনাবাহিনীতে নিশ্চয়ই আপনাদের আদর্শের ভয়ঙ্কর রকম অবক্ষয় হয়েছিল, না হলে এই ধরনের ব্যক্তি, মুজিবের মতো ব্যক্তি, তারা সেনাবাহিনীতে টিকে থাকতে পারত না। এই মুজিব এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আজকে আমরা এই অনুষ্ঠান করছি, এখানে দাঁড়িয়ে ভারতীয় জাতীয় সঙ্গীত গেয়েছে, এবং তখন সে সার্ভিং জেনারেল, একজন সার্ভিং জেনারেল দাঁড়িয়ে ভারতীয় জাতীয় সঙ্গীত গাচ্ছে। তাদের সেনাবাহিনী বা সেনা ট্রেনিং আপনারা যেটা বলেন, এটা কোথায় ছিল? আসলে এই যে অবক্ষয়টা তো একদিনে হয় না, এবং এই অবক্ষয়ের সূত্রপাত হয়েছিল, আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন, এই অবক্ষয়ের সূত্রপাত হয়েছিল 1/11-র সময় থেকে, এবং সেই যে 1/11-র সময়ে ভারতীয় ডিপ স্টেটের সাথে মিলেমিশে বাংলাদেশ সেনাবাহিনী একটা অদ্ভুত একটা সরকার তৈরি করলো, যে সরকারটি পরবর্তীতে প্রমাণিত হয়েছে এটা ভারতীয় ষড়যন্ত্রের ফসল ছিল, যেটা প্রণব মুখার্জি, ভারতের রাষ্ট্রপতি এক সময়কার, তিনি তার দ্য কোয়ালিশন ইয়ার্স বইতে লিখে গেছেন যে কিভাবে এই ষড়যন্ত্র করা হয়েছিল যাতে করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা যায়, এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার মাধ্যমে বাংলাদেশকে ভারতীয় উপনিবেশে পরিণত করা যায়। এবং আপনাদের মনে আছে হয়তো অনেকের যে
শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারতের একজন জেনারেল মন্তব্য করেছিলেন যে বাংলাদেশকে আর কখনো ভারতীয় রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমত এবং আমাদের জুলাইয়ের তরুণ বিপ্লবীদের অসীম সাহস, তাদের জীবনের বিনিময়ে আমরা ভারতীয় রাডারের বাইরে সম্ভবত আবার যেতে পেরেছি। এখন প্রশ্ন হলো, সেই ভারতীয় রাডারের বাইরে আমরা থাকতে পারবো কিনা? দ্যাট উইল বি দ্য চ্যালেঞ্জ। আমরা তো বাইরে গেলাম অনেক রক্তের বিনিময়ে, অনেক আত্মত্যাগের বিনিময়ে। এদের আমাদের মতো এরকম গুমের শিকার মারুফ, আমার ছোট ভাই, এদের জুলুমের বিনিময়ে আমরা বাংলাদেশকে আবার we have been successful to reclaim our sovereignty এবং ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিবাদের একজন শেখ হাসিনাকে আমরা হটাতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যবশত ভারতীয় যে আধিপত্যবাদ, সেটার যে স্ট্র্যাটেজি, সেটা যদি আমরা বুঝতে ভুল করি তাহলে কিন্তু আবার আমরা বিপদে পতিত হব। এই ১/১১ সরকারের সময় অ্যাকচুয়ালি আমার লেখালেখির সূত্রপাত। আমি তো লেখালেখির জগতের মানুষ ছিলাম না, আমি প্রফেশনাল ছিলাম একজন। লেখালেখির জগতে এসেছিলাম ১/১১ সরকারের প্রতিবাদ করবার জন্য। কারণ কেন যেন আমার মনে হয়েছিল যে এই ১/১১ সরকার এটা এক ধরনের ট্রোজান হর্স, সেই বিখ্যাত বইয়ের ট্রয়ের ঘোড়া। এই ১/১১ সরকারের মাধ্যমেই আমাদের স্বাধীনতা বিলুপ্ত হবে। এবং ওই সময় থেকেই আমি লেখালেখি শুরু করি মঈন ফখরুদ্দিনের বিরুদ্ধে। এবং সেই সময় নানা রকম বিপদ আমাকে মোকাবেলা করতে হয়েছে এবং মোকাবেলা করতে করতে তো জীবন পার হয়ে গেছে। এখন তো জীবনের পরন্ত বেলায় পৌঁছে গেছি এই লড়াই করতে করতে। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশের আবার সেই নতুন করে স্বাধীনতা দেখতে পেয়েছি। এবং একটা ব্যাপারে আমি খুব আশাবাদ পোষণ করি যে তরুণদের মধ্যে একটা বিরাট পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। আমি জানি না আপনারা এই পরিবর্তন কতটা ফিল করছেন। আমি নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলাম, আপনারা জানেন। 5 বছর জেল খাটার পরে যখন কুষ্টিয়ার ঘটনা একজন বললেন, কুষ্টিয়ায় আক্রান্ত হওয়ার পরে আমি দেশ ছাড়তে বাধ্য হলাম। তো নির্বাসনে 6 বছর পরে আমি যখন দেশে ফিরলাম, আমি একটা উজ্জীবিত তরুণদের দেখতে পেলাম বাংলাদেশে, যাদের দেশপ্রেম এবং ইমানে কোনো খাদ নাই। আমি এই তরুণদের বাংলাদেশে, স্বাধীনতোত্তর বাংলাদেশে তরুণদের মধ্যে এই পরিমাণ দেশপ্রেম এবং এই পরিমাণ ইসলামের প্রতি অনুরাগ আমি আগে কখনো দেখি নাই। তো এটা আমাকে খুব ভরসা যোগায় যে সম্ভবত আমরা আমাদের লড়াই করতে সক্ষম হব এবং আমাদের স্বাধীনতা আমরা রাখতে পারব। আমার একটা প্রশ্ন, সেনাবাহিনীর যারা আছেন সবাই সম্ভবত রিটায়ার্ড এখানে, যে আপনাদের একটু বিবেচনা করা দরকার যে কি ট্রেনিংয়ে ঘাটতি হয়েছিল সেনাবাহিনীতে, যার জন্য আয়নাঘর তৈরি হয়েছিল। আয়নাঘর তৈরি হয়ে যাদেরকে টর্চার করা হয়েছে, আমানকে কিংবা আমাদের মারুফকে কিংবা আরো যাদেরকে টর্চার করা হয়েছে, টর্চার তো আর্মিরাই করেছে, সেনাবাহিনীরাই করেছে, জেনারেলরাই করেছে। তাহলে হোয়াট ওয়াজ ফান্ডামেন্টালি রং? আপনাদের কমরেডশিপ, আপনাদের ব্রাদারহুড, এটা কোথায় গেছিল? যে এটা কিভাবে করা সম্ভব হয়েছে আপনাদের পক্ষে? এই আয়নাঘরে, র্যাবের আয়নাঘরে কিন্তু আমিও ছিলাম এবং আপনাদের অনেক আগে 2010 সালে র্যাবের আয়নাঘর দেখেছি আমি, যেটা এয়ারপোর্টের উল্টো দিকে। সে আয়নাঘরে আমি ছিলাম, আমি জানি আয়নাঘরে কি হয়, আমি নিজে দেখেছি এখানে। তো এটা কিভাবে সম্ভব হলো? এটা আপনারাই বিবেচনা করবেন যারা এগুলো নিয়ে আপনারা কাজ করেন। আর আরেকটি প্রশ্ন করে আমার বক্তব্য আমি শেষ করব, সেটা হলো যে জেনারেল মুজিব কিভাবে পালিয়ে গেল? এই ব্যর্থতা কার? জেনারেল মুজিব, আমি যতদূর জানি, তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন। আজকে আমরা সেটাই প্রশ্ন করেছি আমার দেশে, যে গোয়েন্দা নজরদারিতে থাকা অবস্থায় জেনারেল মুজিবকে কারা পালাতে সহযোগিতা করলো। এবং আমাদের কাছে অনেক রকম তথ্য আছে, তাতে মনে হয় যে সার্ভিং বর্তমান মিলিটারির একটা অংশ তাকে পালাতে সহযোগিতা করেছে। কেন পালাতে সহযোগিতা করা হলো জেনারেল মুজিবের মতো একটা ক্রিমিনালকে, একটা বিদেশি এজেন্টকে, রয়ের একজন এজেন্টকে আপনারা পালাতে সহায়তা কেন করলেন?
তাহলে আমাদের বিপদ তো এখনো শেষ হয় নাই। সুতরাং এইদিকে আপনারা নজর রাখবেন। আমরা তো রাখবোই মিডিয়ার তরফ থেকে, সিভিলিয়ান হিসাবে আমাদের পক্ষে যতটা করা সম্ভব। কিন্তু সেনাবাহিনীর যারা আছেন তাদের একটু সোল সার্চিং দরকার, তাদেরও একটু আলাপ আলোচনা করা দরকার যে কিভাবে এখান থেকে আমরা মুক্ত হতে পারি এবং প্রকৃত দেশপ্রেমিক একটা সেনাবাহিনী আমরা করতে পারি। সারা জীবন আমি জানেন সেনাবাহিনীর সমর্থনে লিখে এসেছি 1/11 আগ পর্যন্ত। 1/11 পর থেকে সেনাবাহিনী সম্পর্কে আমাকে ক্রিটিক্যাল হতে হয়েছে দেশের স্বার্থে। কারণ এই সেনাবাহিনী তো আমরা দেখতে চাই নাই যে সেনাবাহিনী ভারতের লেজুর বৃত্তি করবে। এই সেনাবাহিনী ভারতের লেজুর বৃত্তি করা সেনাবাহিনীর তো দরকার নাই বাংলাদেশের। জনগণের ট্যাক্সের পয়সায় আমরা সেনাবাহিনী করব আর সেটা ভারতের দালালি করবে, তাহলে এই সেনাবাহিনীর দরকার নাই আমাদের। তো এই প্রশ্নটা আমার মনে হয় সেনা কর্মকর্তাদের, আপনাদের নিজেদেরকে করা উচিত। আর আমরা তো আছি আপনাদের পাশে আছি। আর সর্বশেষ আমি এই যে বইটা আমার আজকে লিখেছে বিভীষিকাময় আয়নাঘর, এই বইটা পড়ার অপেক্ষায় রাখলাম। আমাকে আমি যতটা চিনি, আমি আশা করব এই বইটার প্রতিটা অক্ষর সত্য এবং সে কাউকে বাঁচানোর চেষ্টা করেনি এবং সত্য কথা গোপন করবার চেষ্টা করেনি। আমি এই বইটা পড়ার অপেক্ষায় রইলাম। আপনাদেরকেও বলি এই বইটা সংগ্রহ করুন, কারণ এটা বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রির জন্য এটা একটা বিরাট দলিল হয়ে থাকবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।